এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার, মন্তব্য তারেক রহমানের। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকিয়ে সবাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন। ভূমিকম্পের ঝুঁকিতে রূপগঞ্জের শত শত বহুতল ভবন, আতঙ্কে মানুষ, ভেঙে ফেলার ভয়ে ফাটলের তথ্য দিচ্ছে না বাসিন্দারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবে রুটিন কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই, কারণ এটাই বাংলাদেশের মানুষের কথা বলার, নির্বাচিত করার। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশেরই মানুষ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২ পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। আজ সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রথম পর্বে 40টি, দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত আরও 40টি সংস্থার সাথে এই সংলাপ করবে ইসি। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্য থেকে 15টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে 14টি যুক্ত করে 80টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে। এর আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। ভূমিকম্পকালে প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার 2 দিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে রাজধানী সহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার সক্ষমতা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত শত পাকা বহুতল ভবন, সরকারি ব্রিজ, কালভার্ট সহ মেগা প্রকল্পের স্থাপনা। সম্প্রতি বেশ কয়েকবার ভূমিকম্পে এরই মধ্যে বেশ কয়েকটি কারখানার ভবন, ভুলতা ফ্লাইওভারের অ্যাপ্রোচ অংশ, মুরাপাড়া কায়েতপাড়া শীতলক্ষা সেতুর স্ল্যাব, রূপগঞ্জ থানা ভবন সহ ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভেঙে ফেলা হতে পারে ভয়ে আবাসিক ভবনের ফাটলের তথ্য দিচ্ছেন না বাসিন্দারা। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জ উপজেলা সংলগ্ন নরসিংদীর ঘোড়াশালে। এতে তীব্র ঝাঁকুনির প্রভাবে দেশের অন্যতম মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভারের গোলাকান্দাইল ঢাকা বাইপাস সড়ক মোড়ে অ্যাপ্রোচ অংশে ফাটল দেখা দেয়। এছাড়াও রূপগঞ্জ থানা ভবন সহ উপজেলার আবাসিক এলাকায় পুরাতন প্রায় অর্ধশত ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্প্রতি একটি কারখানা ভবনে ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফারহান সেতুর কিছুটা ক্ষতি হয়েছে, আমরা চাই যে অতি দ্রুত প্রশাসনের নজরে পড়ুক। কিন্তু অনেক জায়গায় ফাটল দিছে এবং চাকলা উঠে গেছে, তবে এটা তদারকি করা দরকার। যে ভবনগুলো ফাটা দিছে বা যে প্রতিষ্ঠানগুলো ফাটা দিছে সেগুলো যাতে নির্দিষ্ট করে যাচাই করা হয়। ভূমিকম্পের পরে এই ফাটলগুলির পরিমাণ বেড়েছে এবং
আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা ওই এক্সপার্টের মাধ্যমে এটা পরীক্ষা করিয়েছি, আপাতত বসবাস করার উপযোগী আছে এখনো। ফাটল ঝুঁকিপূর্ণ নয় বলে দুশ্চিন্তা নেই উপজেলা এলজিইডির। তথ্য পেলে ঊর্ধ্বতন মহলকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আমাদের কাছে এরকম এদিক ওদিক থেকে বেশ কিছু মেসেজ আসতেছে, আমরা সংগ্রহ করতেছি কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা কোথায় কি ধরনের ক্ষতি হচ্ছে। যেখানে আমরা মেসেজ পাচ্ছি আমরা এগুলো সাইট ভিজিট করে আমরা দেখতেছি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম আর এটার কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এদিকে রূপগঞ্জের জলাশয় ভরাট করে আবাসন কোম্পানির দৌরাত্ম্য, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ, আগাম সতর্কতা না থাকায় জনগণকে সচেতন হবার পরামর্শ দিয়েছে দুর্যোগ প্রশমন বিভাগ। উপজেলা পর্যায়ে ওইভাবে আসলে দপ্তর নেই, তারপর আমরা ইনিশিয়াল স্টেজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা চিঠি করেছি যে ভবনগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ভবন আপাতত আছে, এটা জাস্ট আমরা একটা যে কোন কোন ভবনে ফাটল দেখা দিয়েছে আমরা একটা রিপোর্ট পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা স্থায়ী সমাধান না। জলাশয় ভরাট ও অপরিকল্পিত আবাসন ভবন নির্মাণ করায় ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন নাগরিক সমাজ। তাই শিগগিরই এ থেকে পরিত্রাণে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর মোহাম্মদপুরে বাবা ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর জোরের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকের হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষ অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্বজনরা অভিযোগ করেছেন পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। চাপাটি ছুরি নিয়ে আসলো, তো আমার বাইরে আমি বলি কি ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে এর মধ্যে আমার বাপের কোপ দিয়ে দিচ্ছে। কোপ দেওয়ার সাথে সাথে আমার বাইক গেছে ধরতে, তো ধরার সাথে সাথে আমার বাইরে দিচ্ছে গার পাশে। সবুজ আর রাজীব এরা নাকি দুজন এলোপাথারি একদম ধাপাধাপ কোপাইতেছে। এদের কোপ দেখে আশেপাশে লোকজন ভয় পেয়ে এরা চলে গেছে, লোকজন সরে গেছে। এর ভিতরে মোহন, রাজীব, রুবেল আর কে যেন আইসা নাকি এরকম অনেকভাবে কোপাইছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।